পলাশবাবুর খুব গর্ব মেয়েকে নিয়ে। পড়াশোনার পাশাপাশি মনুষ্যত্বের ঘোড়াটাও পূর্ণ করে দিয়েছেন বিধাতা। তাই স্ত্রী মারা যাবার পরে নিজের ভিটেমাটির টান ছেড়ে রিমলির কলকাতার ফ্ল্যাটে না গেলেও মেয়ের অসামান্য যত্নে বেশ আনন্দেই আছেন। রোজ দুবেলা ফোন করে মেয়ে। বাবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত রকম খেয়াল রাখা কোনো কিছুতেই কমতি নেই যোগ্য মেয়ের। তবে মেয়ের অতিরিক্ত জোড়াজুড়িতে হয়তো গ্রামের মায়া অচিরেই ত্যাগ করে কলকাতায় পাড়ি দিতে হবে। পলাশবাবুর মেয়েকে নিয়ে বেশ চিন্তাও হয়। রিমলি বরাবরই একটু নরম মনের, ভীষণ ইমোশনাল। এই প্রতিযোগিতার দুনিয়ায় কিভাবে লড়াই করে নিজের মানসিক শান্তি বজায় রাখবে তা নিয়ে চিন্তার শেষ নেই। মেয়েকে পড়াশোনার প্রতি অতিরিক্ত একমুখী করতে গিয়ে আত্মরক্ষার কৌশলগুলোই ঠিকমতো শেখানো হয়নি। আজ তার জন্য খুব অনুতাপ হয়। আর এখন তো চতুর্দিকেই দুর্ঘটনা, পেপারে চোখ রাখা যায় না। কী যে হবে আমার মেয়ের, একটা যোগ্য ছেলে যদি পেতাম। নানা রকম চিন্তায় দিন কাটতে থাকে বৃদ্ধ বাবার। বেশ কদিন পর গ্রামে ফিরেছে রিমলি। বাবার সাথে এখনও ঘোড়ার আবদারের এতটুকু কমতি নেই তার। তাই আসার পরের দিনই স্কুটিতে করে পিসির বাড়ি যাওয়ার সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যায় না। 2 দিন চুটিয়ে আনন্দ করার পর যখন স্কুটিতে করে বাবাকে নিয়ে রিমলি বাড়ি ফিরছিল, তখন অনেকটা সন্ধে হয়ে এসেছিল। অনেক চেষ্টা করেও কিছু প্রয়োজনীয় কাজের জন্য আগে বেরোনো সম্ভব হয়নি। তাড়াতাড়ি চালা মা, সন্ধে তো হয়ে এলো। তুমি চিন্তা করো না বাবা, ঠিক চলে যাব সময় মতো। মেয়ের আশ্বাস পেলেও পলাশবাবু জানেন যে বিপদ এলে এই বয়সে মেয়েকে রক্ষা করা হয়তো সহজ হবে না। ইস, একটু বেলা থাকতে যে কেন বেরোলাম না, মনে মনে ভাবেন পলাশবাবু। শম্ভুনাথের মাঠের দিকটা বরাবরই একটু নির্জন। ওটা পেরোতে পারলে আর সেভাবে ভয় থাকার বিশেষ কারণ নেই। মনে মনে কালী মন্ত্র জপতে থাকেন ভক্ত পলাশবাবু। হু হু করে ছুটে চলেছে স্কুটি। মাঠের ধারের ঠান্ডা হাওয়া লাগছে বাবা মেয়ের চোখে মুখে। কোমরের ব্যাগ থেকে মাফলারটা বের করে মেয়ের গলা মাথায় বাঁধতে গিয়ে চাঁদের আবছা আলোয় লক্ষ্য করেন পলাশবাবু কিছুটা দূরেই একটা দেওয়ালের পাশে 3টে ছায়া তাদের পথ আটকে দাঁড়িয়ে। ব্যাপারটা রিমলিরও চোখ এড়ায়নি, কিন্তু সেদিকে পাত্তা না দিয়েই স্কুটি চালাতে থাকে সে। একটু পরেই স্কুটি থামাতে বাধ্য হয় রিমলি। ভেসে আসে তাজা মদের গন্ধ। কিছু বুঝে ওঠার আগেই ছো মেরে স্কুটির চাবিটা হাতিয়ে নেয় একজন। বাঁ দিকে পা ফেলে পলাশবাবু তার হাতটা ধরতে গেলে তার ঘাড়ের পিছন থেকে ছুটে আসা একটা শক্ত হাতের আঘাতে ধরাশায়ী হন বৃদ্ধ মানুষটি। হঠাৎ চাবিওয়ালা ছেলেটির চিবুকের ঠিক তলায় গলার নরম হাড়ে একটা শক্তিশালী ঘুষি। চেঁচিয়ে উঠেই দেওয়ালে ঠাসা হয়ে পড়ে সে। স্কুটিটা মাটিতে নামিয়ে তখন ঘুরে দাঁড়িয়েছে রিমলি। ডান দিক থেকে একটা হাত তার চুলের কাছাকাছি এলে 2 পায়ের ঠিক মাঝখানে পড়ে একটা পিন পয়েন্ট পারফেকশনের সঙ্গে লাথি। নাক টিপে হাঁটু গেড়ে বসে পড়ে দ্বিতীয়জন। তৎক্ষণাৎ আরেকজন একটা ভাঙা বোতলের টুকরো নিয়ে পিছন থেকে রিমলির মাথায় আঘাত করতে এলে তার পা ধরে পিছন দিকে টেনে ধরেন পলাশবাবু। মুহূর্তের মধ্যেই পিছন ফিরে হাতটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকিয়ে কান মুথো টার্গেট করে হাতের শক্ত বালা দিয়ে সজোরে ছেলেটির মাথায় রক্তাক্ত করে দেয় রিমলি। কয়েক সেকেন্ডের মধ্যেই যেন একটা বিপর্যয় ঘটে যায়। চাঁদের আলোয় ফুঁসতে থাকা খোলা চুলের মেয়েটিকে দেখে মন্ত্রের দেবীর কথা মনে পড়ে যায় পলাশবাবু। অস্ফুট স্বরে তিনি বলে ওঠেন, তুই মা এসব কোথা থেকে শিখলি? বাবাকে তুলে ধুলো ঝেড়ে
সযত্নে স্কুটিতে তুলে চালাতে চালাতে বলে, মেয়ে, তোমাকে বলা হয়নি, প্রায় 8 মাস হলো কলকাতার একটি ক্যারাটে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছি। বুক ভরা তৃপ্তি আর ভরসা নিয়ে মেয়ের কাঁধে হাত রাখেন বাবা। মনে মনে বলেন, মেয়ে আমার একাই 100। একটা অদ্ভুত রাত কাটে সেদিন। পরদিন সকালে পাশাপাশি সমস্ত পরিবারগুলোকে বাড়ির উঠোনে ডেকে আনেন পলাশবাবু। তাদের সন্তানদের নিয়েই প্রত্যেক উইকেন্ডে শুরু হবে আত্মরক্ষা ট্রেনিং। ট্রেনার গত রাত্রের দেবী। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।